স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। সকাল হলে শিশুরা ছুটে যান পুষ্টিকর খাবার নিতে আইসিডিএস কেন্দ্রে। সেই আইসিডিএস কেন্দ্রে আবার খাবারের গরমিল। নেই পুষ্টিকর খাবার, খিচুড়িতে ডাল নেই, সবজি নেই, ডিমও মিলে অর্ধেক। সকাল ৮টার পর কেউ যদি আইসিডিএস কেন্দ্রে শিশুদের নিয়ে পৌঁছায়, তাকে খালি টিফিন কারি নিয়েই ফেরত যেতে হচ্ছে বাড়ি। জানিয়ে ক্ষুব্ধ ঝাড়গ্রামের জামদা এলাকার সাধারণ মানুষ। সকাল হলেই শিশুরা ছুটে যান পুষ্টিকর খাবার নিতে আইসিডিএস কেন্দ্রে। সেই আইসিডিএস কেন্দ্রে আবার খাবারের গরমিল। নেই পুষ্টিকর খাবার, খিচুড়িতে ডাল নেই, সবজি নেই, ডিমও মিলে অর্ধেক। সকাল ৮টার পর কেউ যদি আইসিডিএস কেন্দ্রের শিশুদের নিয়ে পৌঁছায়, তাকে খালি টিফিন কারি নিয়েই ফেরত যেতে হচ্ছে বাড়ি। জানিয়ে ক্ষুব্ধ ঝাড়গ্রামের জামদা এলাকার সাধারণ মানুষ। বারংবার অভিযোগ তুলে অভিভাবকদের আইনত ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছেন আইসিডিএস কর্মী। জামদা শিশু আলোয় আইসিডিএস কেন্দ্রে মায়ের সংখ্যা বাদ দিয়ে শিশু রয়েছে ৪৫ জন। সে জায়গায় রান্না হচ্ছে ৯০০ গ্রাম ডালের খিচুড়ি, ডিম রয়েছে মাত্র ৩০ পিস। কিভাবে মিলবে শিশু এবং মায়েদের পুষ্টিকর খাবার, জানিয়ে দ্বন্দ্বে রয়েছেন অভিভাবকরা। সঠিক বিষয় তদন্ত করছে। ঘটনাস্থলে আমাদের ক্যামেরায় ধরা পড়ল না সঠিক গুণমানের পুষ্টিকর খাবার, ধরা পড়ল শুধু ভুরি ভুরি অভিযোগ। এ কোন রাজ্যে বসবাস করছি, যা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এর আগে কখনো এরকম হঠাৎ এখন অভিযোগ কেন উঠছে যে এখানে পুষ্টিকর খাবারের মানে ডাল নেই? এখন কি করে বলবো হচ্ছে। তারপর বলছে যে ৮টা বেজে গেলে আপনারা ফেরত পাঠিয়ে দিচ্ছেন না। কালকে মিটিং হয়েছে, একটা কমিটি মিটিং হয়েছে। সেই কমিটি মিটিং এ মায়েরাই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ৮টা থেকে ৮:৩০টার মধ্যে বাচ্চা পাঠালে খাবার দেবেন। মায়েরাই মিটিং করেছে যে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই ডিসিশন নিয়েছি। কিন্তু মারা তো কেউ ছিলেন না এমনই বলছে। না, মায়েদের তো সই আছে। কালকে তো মায়েদের মিটিং হয়েছে, মায়েদের সই আছে। এই যে দিদিমণি এসেছে, দিদিমণির সাথে কথা বলে আপনাদের কাছে অভিযোগ করলে আপনারা বলছেন যে আমরা সরকারি এতে আছি, আমরা আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। না, সে আমরা বলিনি। সেটা অন্য কেউ যদি বাইরের বলে সেটা তো। কি নাম আপনার? মালতী পাত্র। আপনার কি বাচ্চা এখানে পুষ্টিকর খাবার নিতে আসে? হ্যাঁ। কতগুলো বাচ্চা এখানে আসে? তাও এখানে কতগুলো বাচ্চা? ৪৫ জন পারা। মা শিশু নিয়ে? মা গুলাকে গন্তি করা হয়নি, বাচ্চা গুলা ৪৫ জন আছে। বাচ্চাগুলো শুধু ৪৫ জন। এখানে খাবারের কি সমস্যা হয়েছে? খাবারের সমস্যা হয়েছে মানে বলছে যে ৮টার আগে, কালকে মিটিং হলেও বলছে ৮টার আগে টিফিন না দিলে বাচ্চাদের খাবার দিব না। খাবারে ডিম দিচ্ছে? খাবারে হাফ ডিম দিচ্ছিল। এক সোমবারে গোটা ডিম দিচ্ছিল, আর বাকি দিন হাফ ডিম দিচ্ছে। এখন কি অবস্থা দিচ্ছে? এখন এই কালিয়ার থেকে মিটিং হতে কালকে থেকে দিচ্ছে না, দিচ্ছিল না। ওটা ওরা ৪টা স্কুলে ডিসিশন, ৪টা স্কুল নিয়ে ওরা দিদিমণিরা ডিসিশন করেছে যে সরকার থেকে কোনো অর্ডার দেয়নি। আপনারা অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছিল বলেই তো এটা ঝামেলাটা হচ্ছে। ৮টায় তোমার খিচুড়ি বাচ্চা এলে খাবার দেবো, নাহলে দিব না। কি নাম আপনার? কতদিন ধরে আইসিডিএস এ আপনি রয়েছেন? স্কুলে আইসিডি ৯৮ সাল থেকে। এর আগে কখনো এর আগে এখানে স্কুলে পড়েছিলাম, আবার ট্রান্সফার হল। তখন এখানে কোনো অভিযোগ এইভাবে এসেছিল এর আগে? না, এর আগে কোনো অভিযোগ। এখন হঠাৎ করে এরকম অভিযোগ আসছে? কালকে গতকাল মিটিং হয়েছিল, তো মারা বলেছিল যে ৮টার মধ্যে বাচ্চারা স্কুল আছে, মায়েদের এনে বসতো।
মারা বলেছিল 8টার সময় যেন বাচ্চা স্কুল আসে। তখন আমি বললাম 8টায় তো পারবেনি, অতিরিক্ত শীত, 8:30টার মধ্যে যেন বাচ্চাগুলো আসে। তখন মারা বললো যটা বাচ্চা 8টার মধ্যে থাকবে তাহলে তাদেরই নাকি রান্না হবে, আর প্রি স্কুলের বাচ্চা 8:30টার মধ্যে ঢুকতে হবে, না হলে নাকি দেওয়া যাবে না। তাহলে ওনাদের বক্তব্য অনুযায়ী আজকে যারা যারা স্কুলে এসেছে বসেছে, আমাদের মায়েরাই বলেছে, আমি কিন্তু কাউকে কিছু বলিনি, মায়েরাই বলছে আপনাদের সিস্টেম হিসেবে কি আমাদের সিস্টেম যে 8:30-এর মধ্যে ছোট বাচ্চা মানে গর্ভবতী এবং প্রসূতি আর 6 মাস থেকে 3 বছর পর্যন্ত প্রতিজনকে মানে জায়গাটা পৌঁছে দিতে হবে সেন্টারে, আর 3 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের প্রি স্কুলে বসতে হবে। না বসলে আমরা তো হিসাব করতে পারছি না রান্নাটা করবো কোথা থেকে। আমি এসে যেটা দেখলাম 8টা 8:30 বাজেনি, তার আগেই বলা হচ্ছে 9:30 মধ্যে ছিলেন তো দাদারাই তো বলছিলেন। আজকের ঘটনা বলছি, আজকে এসে শুনছি যে বলছেন যে এই মুহূর্তে আর হবে না, যতগুলো টিফিন পড়ে গেছে ততদিনে রান্না হবে। ওটা আমি তো বলছি না, মায়েরাই তো বলছে স্যার, মায়েরাই তো বলছে যে আজকে কালকে। এই মা কাকিমা বলোনি, বলো মায়েরাই বলছে স্যার, আমি কিন্তু কিছু বলিনি। শখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে তলিয়ে গেল এক যুবক। বৃহস্পতিবার প্রায় 10:30টা নাগাদ মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার জারা গ্রামের রুইদাসপাড়া এলাকায়। শখের কাকাতুয়াকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে তলিয়ে গেল এক যুবক। বৃহস্পতিবার প্রায় 10:30টা নাগাদ মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার জারা গ্রামের রুইদাসপাড়া এলাকায়। জানা যায় শ্রীরাম রুইদাস নামের বছর 35-এর যুবক বাড়িতে পুষেছিলেন দুটি কাকাতুয়া। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে ওই কাকাতুয়া পাখি দুটিকে স্নান করাতে নিয়ে এলে খাঁচা থেকে বেরিয়ে পড়ে একটি কাকাতুয়া। সেই পাখিকে বাঁচাতে গিয়ে পরনে থাকা জামা কাপড় বাড়ির সামনে পুকুরের পাড়ে খুলে রেখে ঝাঁপ দেয় পুকুরের জলে। কাকাতুয়ার পেছন পেছন পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ের কাছাকাছি জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখেন কাকাতুয়া পাখি মারা গিয়েছে। পাখিটিকে জল থেকে না তুলে পুকুরের পাড়ের দিকে এগিয়ে যায় এবং তখনই হঠাৎ পাড়া প্রতিবেশী লোকজন দেখে জলে সে হাবুডুবু খাচ্ছে। তাকে বাঁচানোর জন্য পাড়ার লোকজন এগিয়ে যায় এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে পাওয়া যায় না। অবশেষে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও সিভিল ডিফেন্সে। তারা এসে এই নিখোঁজ যুবকের খোঁজ শুরু করেছে। জানা যায় ওই যুবকের বয়স 35, বাড়ি চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের জারা গ্রামে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। তুই এখন পা খোলা করবি। জলটাকে ইয়ে করছে দোল করছে। তোরা ফল পাবি ওখানে। পরশুদিনে বসে আমি ঘুরে যাবো, আমার নাম তোর হাতে রয়ে যাবে, আমার হাতে পরশু নাম লিখে দিতে আমি তাকেতে ফেলে দিলাম আমার স্বামীকে। পাখিকে ওখানে খাঁচাইতে নিয়ে চান করাতে যাচ্ছিল, চান করাচ্ছিল, দিয়ে একটা পাখি উড়ে চলে গেল, দিয়ে বাবা পাখিটাকে ধরতে গেল। হ্যাঁ, দিয়ে
দিয়ে তখন থেকে সে পাশে গেছে, যে ঢাড়ু খাচ্ছিলাম, আর যেতে যেতে আর দেখতে পাইনি। খুঁজে পাওয়া যায়নি? পাড়ার লোকজন তো খোঁজাখুঁজি করছিল। হ্যাঁ, খুঁজে পাওয়া যায়নি। কটার সময় হয়েছিল এটা? 10:30টার সময়। এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই ডুবুরি এসছে, খোঁজাখুঁজি চলছে। কি নাম ছিল? শ্রীরামুরি দাস। কি করতো কি? মাঠে কাজ করছে। কে ডিং কিছু করেছিল? না। তোমার নাম? মৌসুমী দাস। তোমার বাবা হয় এটা? কত বয়স হবে মোটামুটি? সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে পাখি পাড়ে আমাদের রোদে দিয়েছিল, দিয়ে পাখিকে খাইয়ে দেয়, চান করাতে গেল, পাখিটি উড়ে চলে গেল। কোথায় চান করাতে গেছিল? ঘাটের সামনেই ছিল। পুকুরে? হ্যাঁ, পুকুরে। দিয়ে উড়ে চলে যায়, দিয়ে তাকে ধরার লেগে নেমেছিল, তাকে ধরতে পারেনি, মানে এপার থেকে সেটার দিকে চলে গেছে, আর উঠতে পারেনি। বৃহস্পতিবার মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া স্বাস্থ্য কেন্দ্র এবং ছেড়ুয়া হাই স্কুল পরিদর্শন করলেন জেলা শাসক। বৃহস্পতিবার মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া স্বাস্থ্য কেন্দ্র এবং ছেড়ুয়া হাই স্কুল পরিদর্শন করলেন জেলা শাসক। তিনি স্বাস্থ্য কেন্দ্র এবং স্কুলের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন, কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। কম ওজনের শিশুদের সঠিক পুষ্টির দিকে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। এর পাশাপাশি টিনেজ প্রেগন্যান্সি কমানোর জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের বেশ কিছু নির্দেশ দিয়েছেন তিনি। স্কুলগুলিতে শিক্ষকদের সঠিক সময়মতো উপস্থিতি এবং পড়ুয়াদের যথাযথ শিক্ষা প্রদান নিশ্চিত করার জন্য অবর বিদ্যালয় পরিদর্শকের নির্দেশ দেওয়া হয়েছে। নন্দীগ্রাম 2 ব্লকের তৃণমূল নেতাদের বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নন্দীগ্রাম 2 ব্লকের তৃণমূল নেতাদের বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও। তৃণমূলের অভিযোগ, গতকাল বিরুলিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের একটি পথসভা ছিল। সেই পথসভা শেষ হওয়ার পরে গতকাল নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন জানার বাড়িতে হামলা চালায় বিজেপি এবং এই দিন সন্ধ্যায় নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিরুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণাভ জানার উপরে হামলা করে বিজেপি নেতৃত্ব। হামলার সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজের মাধ্যমে। তৃণমূল কংগ্রেস সূত্রে পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত অরুণাভ জানাকে মারধর করে বাড়িতে ঢুকে তার স্ত্রীর প্রতি দুর্ব্যবহার, অশ্লীল গালাগালি করে বলে অভিযোগ। এই অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আমার বাড়িতে একদল বিজেপি দুষ্কৃতী চড়াও হয়। অসভ্য ভাষায় গালাগালি, হুমকি ধমকি, বহু রকম ধমকি দেয়, ঘর ভেঙে দেবো, প্রাণে মেরে দেবো। আমার স্ত্রীকে হুমকি দিয়ে যায়। তার রেস কাটতে না কাটতেই আজকে ঠিক এই মুহূর্তে আমাদের বিরুলিয়া অঞ্চলের সভাপতি অরুণাভ জানার ওপর হামলা চালায়। এখন অরুণাভ জানাকে মারধর করেছে। এই বিজেপির পায়ের তলার মাটি যত সরে যাচ্ছে, এরা তত উন্মাদ হচ্ছে। এরা পাগলের মতো যখন যাকে পারছে কামড়াচ্ছে, যাকে পারছে মারধর করছে, যার তার বাড়ি ভাঙচুর করছে। এই হচ্ছে এদের অবস্থা। এই কিছুক্ষণ আগে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে এসেছে, আর নন্দীগ্রামে যখন শুভেন্দু অধিকারী আসে ঠিক তখনই এই ধরনের অপ্রীতিকর ঘটনা এরা ঘটিয়ে থাকে। এই হচ্ছে বিজেপির অবস্থা। বিজেপির পায়ের তলার মাটি নেই, তাই এরা উন্মাদ আর পাগল হয়ে গেছে। রবীন জানা, নন্দীগ্রাম 2 নম্বর ব্লক যুবতী। ক্যান্সার রোগীদের জন্য চুল দান করে পাশে দাঁড়ালো দাসপুরের কাকলি সুলেখা। মেয়েদের সৌন্দর্য চুল, সেই চুল ক্যান্সার রোগীদের কেমোথেরাপির ফলে উঠে যায়। সাময়িকভাবে ক্যান্সার রোগীরা নিজেকে অন্য রূপে দেখে অনেকটাই ভেঙে পড়ে। এই সমস্ত ক্যান্সার রোগীদের হেয়ার ডোনেশনের মাধ্যমে তাদের সৌন্দর্য ফিরিয়ে দেওয়া হয়। ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখা বৃহস্পতিবার রেড ক্রস ভবনে হেয়ার ডোনেশনের ব্যবস্থা করে। ক্যান্সার রোগীদের জন্য চুল দান করে পাশে দাঁড়ালো দাসপুরের কাকলি সুলেখা।
মেয়েদের সৌন্দর্য চুল। সেই চুল ক্যান্সার রোগীদের কেমোথেরাপির ফলে উঠে যায়। সাময়িকভাবে ক্যান্সার রোগীরা নিজেকে অন্য রূপে দেখে অনেকটাই ভেঙে পড়ে। এই সমস্ত ক্যান্সার রোগীদের হেয়ার ডোনেশনের মাধ্যমে তাদের সৌন্দর্য ফিরিয়ে দেওয়া হয়। ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল শাখা বৃহস্পতিবার রেড ক্রস ভবনে হেয়ার ডোনেশনের ব্যবস্থা করে। জানা যায় রেড ক্রসের উদ্যোগে বেশ কয়েকবার হেয়ার ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। রেড ক্রসের ঘাটাল শাখার সভাপতি ও মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, কেউ চাইলেই হেয়ার ডোনেশন করে ক্যান্সার রোগীগুলির পাশে দাঁড়াতে পারবেন। আগামী দিনে যারা হেয়ার ডোনেশন করতে চান তারা সরাসরি মহকুমা শাসক ঘাটাল বা রেড ক্রস সোসাইটিতে যোগাযোগ করতে পারেন। কাকলি দাস জানা পেশায় আশা কর্মী, তিনি বলেন, আমি যখন জানতে পারি ক্যান্সার রোগীদের জন্য চুলদান করা যায়, তারপর সিদ্ধান্ত নিই আমি নিজেই হেয়ার ডোনেশন করে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াবো। আগামী দিনে অন্যদের উৎসাহিত করব হেয়ার ডোনেশন করার জন্য। এটা সরাসরি মানুষের সেবার মধ্য দিয়ে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় বলে আমরা মনে করি। তো আমাদের এই যে আশা দিদিমণি এসেছেন বা সুলেখা ম্যাডাম এসেছেন বা আরও সবাই এসেছেন, এরা কিন্তু একটা এই প্রেরণা নিয়ে এসেছেন যে যদি আমরা এইভাবে চুলদানের মধ্য দিয়ে ক্যান্সার যারা পেশেন্ট, ক্যান্সার আক্রান্ত, তাদের কেমোথেরাপির পরে যে চুলটা উঠে যায়, তো সে চুলদান করার কারণ কেন কি হয়ে গেছে? আপনি চুল দান করলেন কিসের জন্য জানতে পারবেন? হ্যাঁ, আমার চুলটা অনেকটা বড় ছিল। আমার মেয়েকে বললো যে মা ক্যান্সার পেশেন্টদেরকে চুলকে দান করা যায়। তারপর থেকে আমার চুলটা তো এমনি উঠে যাবে, আমার চুলটা যদি অন্য কাউকে সুন্দর দেখতে লাগে সেই জন্য দিলাম। আপনার বাড়ি? আমার বাড়ি রাধা বল্লভ চক, দাসপুর। হ্যাঁ, দাসপুর দুর্গা। কোথায়? আমার সাব সেন্টার হচ্ছে রাধা বল্লভ চক, 12 নম্বর পুকুর দেওয়া যায়। না মানে কবে ডিসাইড নিলেন আপনি এই চুল দান করবেন? 1 বছর আগে জানলাম যে এরকমভাবে দেওয়া যায়। রেড ক্রসের উদ্যোগে দুজন মহিলা চুল দান করলো, কেন এই প্রোগ্রাম? এটা আমাদের প্রায়ই হয়, মাঝে মাঝে বিভিন্ন মহিলারা আসেন রেড ক্রসে চুল দান করার জন্য। তো এটা আমাদের একবার বড় একটা ক্যাম্প আমরা করেছিলাম ঘাটালে, তো সেখানে প্রায় 50 জন মহিলা এসেছিলেন চুল দান করার জন্য। তারপর থেকে মাঝে মাঝে অনেকে দান করেন। এই চুলগুলো নিয়ে উইগ বানানো হয় এবং ক্যান্সার আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে যাদের রেডিয়েশন থেরাপি চলে, তাদের চুল উঠে গেলে সেটা দৃষ্টিকটু লাগে দেখতে, এই কারণেই উইগ ব্যবহার করতে হয়। তো সেই উইগগুলো ফ্রিতে সাপ্লাই দেওয়ার জন্য বিভিন্ন এনজিও কাজ করে, তো তাদেরকে আমরা এই চুলগুলো পাঠাই, যারা ফ্রিতে এরকম উইগ মানুষকে প্রোভাইড করে। খুব ভালো উদ্যোগ ক্যান্সার আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে। এই চুলটা কাজে লাগে। ন্যূনতম 1 ফুট দৈর্ঘ্যের চুল কেটে নেওয়া হয় এবং সেগুলো থেকে এই উইগগুলো তৈরি করা হয়। তো অনেক মহিলারা কিন্তু স্বেচ্ছায় নিজের চুল দান করতে আসেন, দান করেন এবং বাড়ি থেকেও এটা দান করা যায়। বিভিন্ন অ্যাড্রেস আছে আমাদের, যারা যে সমস্ত এনজিও এই কাজগুলি করে থাকে তাদেরকে পাঠানোর জন্য। রেপুটেড যে এনজিওগুলি আছে সেখানে অনেক যারা চাইবেন চুল দান করতে, বাড়িতে বসে চুল কেটে এটা প্যাকেটে ভরে সেটাকে ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে সেটা বাড়িতে বসেও কিন্তু করা সম্ভব। নতুন করে কেউ যদি যায় আপনাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই রেড ক্রসের সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করে দেবো। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।